নমস্কার, আমি দেবশ্রী। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের পুজো ভ্রমণ পর্বে আজ দেখাবো আগ্রায় ভ্রমণ। দিল্লি হয়ে আগ্রায় আমরা এসেছিলাম 8ই অক্টোবর 2024 রাতে। আমাদের অস্থায়ী আস্তানার নাম হোটেল দিনেশ হলেও এটি মূলত হোমস্টে। মেন রোডের একদম ধারেই এই হোটেলটি। বাড়ির সামনে ফুটপাতের ওপরেই বাগান ঘেরা রিসেপশন, দোতলায় থাকার ব্যবস্থা, ঘরদোর বেশ পরিচ্ছন্ন এবং হোটেল মালিক ও তার পরিবারের আন্তরিক ব্যবস্থাপনায় আমরা খুবই সন্তুষ্ট। সেদিন আমাদের ইউপি ট্যুরিজমের বাসে করে আগ্রা সিটি ট্যুর বুক করা ছিল। ব্যস্ত আগ্রা শহরের মধ্যে দিয়ে আমরা টোটো করে চললাম শিল্পগ্রাম। সেখান থেকে সকাল 10টায় আমাদের বাস ছাড়ার কথা, কিন্তু শিল্পগ্রাম পৌঁছে শুরুতেই আমরা জোর ধাক্কা খেলাম। চলো বিড়ম্বনাটা একবার শুনে নেওয়া যাক। ইউপি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে একদিনের আগ্রার যে সিটি ট্যুর হয় সেই সিটি ট্যুরটা আমরা বুক করেছিলাম। মানে শিল্পগ্রাম যেখান থেকে এই ট্যুরটা শুরু হওয়ার কথা ছিল, এটা তাজমহলের কাছেই। ওখান থেকে ব্যাটারি গাড়ি, যেগুলো তাজমহলের ক্যাম্পাসে একটু আগে পর্যন্ত সব ট্যুরিস্টদের নিয়ে যায় আর কি। সেইখানে গিয়ে আমরা দেখছি ওখানে যোগাযোগ করা ইত্যাদি কোনো ব্যবস্থা নেই। ওখানে ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টার যেটা আছে, ওখানে দেখলাম ট্যুরিস্ট পুলিশ বলে কয়েকজন বয়স্ক পুলিশকর্মী আছেন। তাদের সঙ্গে কথা বললাম, তারা দেখলাম এই ব্যাপারটা সম্পর্কে তারা ওয়াকিবহাল। তারা যেটা বলছেন যে এই বাসে করে ঘোরানোর ব্যাপারটা অনেক দিনই বন্ধ, কিন্তু ওয়েবসাইটটা যে কোনো কারণে হোক চালু আছে। ফলে প্রায় দিনই এই ধরনের আমাদের মতো লোক যারা বুকিং করেছে রসিদ নিয়ে ওখানে উপস্থিত হতে হাজির হয়। যেমন আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন কর্ণাটক থেকে একটা দল গিয়েছিলেন, তো তারাই যাবতীয় ব্যবস্থা করে দিলেন। ওদের ইউপি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একজন আধিকারিকের সঙ্গে ওদের ফোনে কথা হলো। তারপরে আমাদের ওখানে পর্যটন দপ্তরের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে অপেক্ষা করতে বললেন। তো সেখানে আমাদের একটা গাড়ি পাঠিয়ে দেওয়া হলো, 3 জনের জন্য একটা গাড়ি। যদি কেউ ইউপি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে এই ধরনের সিটি ট্যুরের বুকিং পান, বুকিং করবেন না, কারণ আমরা যে সাহায্যটা পেয়েছি সেই ধরনের সাহায্য সব সময় পাবেন, তার নিশ্চয়তা আছে কিনা আমরা জানি না। শেষমেশ গাড়ির ব্যবস্থা হওয়ার পর আমরা প্রথমে চললাম ফতেপুর সিকরি। আগ্রা শহর থেকে 37 কিলোমিটার পশ্চিমে সিকরি নামে ছোট গ্রামটি 1527 সালে প্রথম পছন্দ করেন মুঘল সম্রাট বাবর। 1568 সালে সিকরিতে সেলিম চিশতির দরগায় আশীর্বাদ নিতে আসেন বাদশাহ আকবর। 1571 সালে আগ্রা থেকে সিকরিতে মুঘল সাম্রাজ্যের রাজধানী সরিয়ানার সিদ্ধান্ত নেন তিনি। সিকরিতে তখন রাজপ্রাসাদ ও লাগোয়া শহর তৈরির কাজ শুরু হয়। পুরো পরিকল্পনার দায়িত্বে ছিলেন 2 হিন্দু স্থপতি, তুহির দাস ও ধ্রুব চাওলা। 1572 সালে গুজরাট জয় করে আসার পর বাদশাহ আকবর সিকরির নাম দেন ফতেহাবাদ, মানে বিজয়ের শহর, সিটি অফ ভিক্টরি। 1585 সাল পর্যন্ত টানা 12 বছর এই প্রাসাদ ছিল মোগল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। ফতেপুর সিকরি ছিল মোগলদের তৈরি প্রথম প্ল্যান্ড সিটি। এই শহর নির্মাণের সময় বাদশাহ আকবর এতই আবেগপ্রবণ ছিলেন যে বিকালবেলায় ফতুয়া পরে ছেনি হাতুড়ি নিয়ে কারিগরদের সঙ্গে বসে পাথর কাটতেন। পর্তুগালের পর্যটক ফাদার অ্যান্টনি দে মনসারেটের লেখা থেকে এই তত্ত্ব পাওয়া যায়। 1585 সালে ফতেপুর সিকরি ছেড়ে মোগল সাম্রাজ্যের রাজধানী সরে যায় লাহোরে। আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীর মাত্র একবার ফতেপুর সিকরিতে এসেছিলেন। তারপর থেকে আর কোনো মোগল সম্রাট ফতেপুর সিকরিতে পা দেননি। তাই অযত্ন আর অবহেলায় ফতেপুর ধ্বংস হতে থাকে। স্বাধীনতার পর থেকে ফতেপুর সিকরির ভেতর ও তার আশপাশে ছড়িয়ে থাকা সৌধগুলোর রক্ষণাবেক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 1986 সালে ইউনেস্কো ফতেপুর সিকরিকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান দিয়েছে। অধিকাংশ দর্শনার্থীর কাছে আগ্রার মূল আকর্ষণ তাজমহল হলেও যারা ইতিহাসে আগ্রহী তাদের কাছে ফতেপুর সিকরিও তাজমহলের মতোই সমান আকর্ষণীয়। সারা বছরই দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে এখানে। তবে অক্টোবর থেকে মার্চ মাস ফতেপুর সিকরি ভ্রমণের সবচেয়ে ভালো সময়। ফতেপুর সিকরিতে রাত্রি যাপনের দরকার পড়ে না, আগ্রা শহর থেকেই ভালো করে ঘোরা যায়।
ভিডিও দেখে সহজেই তোমরা বুঝতে পারছো যে নিয়মিত ট্রাভেল ব্লগারদের মতো পেশাদারিত্বের ছোঁয়া আমাদের ভিডিওতে নেই। ওরা ভিডিও করার জন্যই যান, আমরা বেড়াতে বেড়াতে গাইডের সঙ্গে ছুটতে ছুটতে ভিডিও বানিয়েছি। চেষ্টা করেছি তার মধ্যেও যতটুকু সম্ভব নির্ভুল তথ্য দিয়ে ভিডিও বানাতে। সব মিলিয়ে নিজেদের বেড়ানোর একটা ভিডিও অ্যালবাম হিসেবে এটা থেকে যাবে। তাহলে চলো ফতেপুর সিক্রির বাকিটুকু দেখতে দেখতে আমরা এগিয়ে যাই পৃথিবীর সবচেয়ে বড় প্রবেশদ্বার বুলান্দ দরওয়াজার দিকে। तीसरी बीबी मरियम जो गोवा की रहने वाली थी, सोनारा महल कलर फेड हो गए हैं। जोधाबाई की किचन जोधा पियर वेजिटेरियन थी। मसला मरियम तो ये है जोधा का। तो ये सीकरी का लास्ट पॉइंट का हम लोग चलेगा जहाँ एशिया का क्या दुनिया का सबसे बड़ा बुलंद दरवाजा। ফতেপুর সিক্রি প্রাসাদ থেকে বেরিয়েই সামনে পড়বে বুলন্দ দরওয়াজা বা গেটওয়ে অফ ভিক্টরি, মহান বিজয়ের দ্বার। 1572 সালে গুজরাট বিজয়ের প্রতীক হিসেবে আকবর এই দ্বার নির্মাণ করেন। মোগল প্রযুক্তির এই আশ্চর্য নিদর্শনটি বিশ্বের সবচেয়ে উঁচু প্রবেশদ্বার। মাটি থেকে দরজা পর্যন্ত উচ্চতা 54 মিটার বা 177 ফুট। সামনের চাতালে দাঁড়িয়ে বুলন্দ দরওয়াজা দেখতে দেখতে সত্যিই ঘাড় ব্যথা হয়ে যায়। বুলন্দ দরওয়াজার সামনে চাতালের ওপর থেকে সিক্রি শহরটা প্রায় পুরোটাই দেখা যায়। আর দরজা পেরিয়ে উঠোনে প্রবেশ করলে রয়েছে জামা মসজিদ। প্রতিটা রাজধানী শহরেই মুঘল সম্রাটরা এরকম একটা করে জামা মসজিদ তৈরি করেছিলেন। বুলন্দ দরওয়াজা দেখে এরপর আমরা গেলাম আগ্রা ফোর্ট দেখতে। আগ্রা ফোর্ট বা আগ্রার লালকেল্লা ভারতে ইসলামিক স্থাপত্যের অনবদ্য নিদর্শন। 11 শতকে নির্মিত পুরনো একটি দুর্গের সম্প্রসারণ মোগল সম্রাট আকবরের সময় থেকে শুরু হয়। 4 প্রজন্ম ধরে কাজ চলার পর আওরঙ্গজেবের সময় কাজ শেষ হয়। ঘুরি, খিলজি, লোদি, মোগল, মারাঠা, ইংরেজদের উপস্থিতি নিয়ে এই দুর্গ বহু যুদ্ধের সাক্ষী। যমুনা নদীর তীরে প্রায় 2.5 কিলোমিটার জুড়ে 94 একর জমির ওপর এই দুর্গটি নির্মিত। নিরাপত্তার জন্য দুর্গের চারপাশে গভীর পরিখা ছিল, যেখানে কুমিরও ছাড়া থাকত। যার সময় দুর্গের সবচেয়ে সমৃদ্ধি হয়েছিল সেই সম্রাট শাহজাহানকেই এখানে শেষ জীবনে বন্দিদশায় কাটাতে হয়েছিল। ভিতরে দিওয়ানি আম, দিওয়ানি খাস, খাসমহল, শীষমহল, বাঙালি মহল ইত্যাদি বিভিন্ন এলাকা চিহ্নিত ছিল। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত। এখানেই পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দি বৃদ্ধ শাহজাহান একটি অষ্টকোণা টাওয়ারে বন্দি থাকা অবস্থায় হীরের আয়নাতে দেখতেন তার প্রিয়তম তাজকে। 1666-তে এখানেই ছত্রপতি শিবাজি বন্দী হন আওরঙ্গজেবের হাতে।
একসময় এখানেই শোভিত হতো সেই বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন। পরে তা দিল্লির লাল কেল্লায় স্থানান্তরিত করা হয়। তাজমহল নিয়ে গত 700 বছরে এত কথা বলা হয়েছে যে আর কিছু বলার অবকাশ নেই। আমরা শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্যকে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলেছিলেন, তাজমহলকে প্রকৃত অর্থেই মহামানবের সাগর তীর বলা যায়। এখানে ভারতের কত যে রাজ্য, পৃথিবীর কত যে দেশের মানুষকে দেখলাম, কত ভাষা যে শুনতে পেলাম, ভাবা যায় না। এখানকার অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মতো কিন্তু তাজমহলের সামনেও রয়েছে ফটোগ্রাফারদের ভিড়, যারা এই ভিড়ের মধ্যে থেকেও তাজমহলকে সাথে নিয়ে তোমাদের দারুণ দারুণ সমস্ত ছবি তুলে দেবে নিমেষে। পার ছবি হার্ড কপি নিলে পড়বে 100 টাকা, আর সফট কপি নিলে পড়বে 40 থেকে 50 টাকার মতো। তাজমহলে ফটো তোলার ও তোলানোর উন্মাদনা কমে যাওয়ার পর দর্শকেরা এবার যখন স্থাপত্যটিকে দেখেন, তাদের মনের মধ্যে তৈরি হয় একটা আবেগ, কিছু ব্যাখ্যাতীত অনুভূতি, এবং উঠে আসে অজস্র প্রশ্ন। এত বছর আগে কোন প্রযুক্তিতে, কি অসামান্য দক্ষতায় তৈরি হয়েছিল এই সৌধ? তাহলে বন্ধুরা, আগ্রা বেড়ানোর পর্ব এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে, অর্থাৎ কিনা গোল্ডেন ট্রায়াঙ্গেলের শেষ বিন্দু জয়পুর ভ্রমণের ভিডিওতে। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এই ভিডিও একটু শেয়ার করে নিও। আর তোমাদের কোনো মতামত থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।